নমস্কার, আমি তুষার। অশরীরীর ৬০ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ পর্যন্ত আমি যত ঘটনা বলেছি তার মধ্যে সবথেকে কাছের আমার আজকের এই ঘটনাটি। এই ঘটনাটি আমার কাছে থাকার একটা কারণ আছে, সেটা আমি একদম শেষে গিয়ে জানাবো। তো এই ঘটনাটি অ্যাকচুয়ালি নেহারই ঘটনা, মানে আমার যে কলিগ আছে নেহা, তারই ঘটনা। তার গানের টিচার আছে একজন, যে অত্যন্ত ভালো গান শেখাতে পারেন, এটা তো সত্যি একদম। কিন্তু ওনাকে দেখতেও ভারী সুন্দর। তবে ওনার একটা সমস্যাও আছে, ছোটো থেকে ওনার হার্টে একটা ফুটো আছে এবং ওনার বাবা এটা চিকিৎসা করাননি। তার ফলে এটা পরবর্তীকালে এমন একটা জায়গায় পৌঁছয় যে উনি মাঝে মাঝেই মাথায় যন্ত্রণা ফিল করেন এবং ওনার নাক দিয়ে রক্ত পড়ে। এটা এখনও পর্যন্ত চলে আসছে ইভেন। তো উনি মাঝে মাঝে না অন্যদের বাড়িতেও গান শেখাতে যেতেন, সপ্তাহে 3 দিন, ঠিক আছে, এবং বাকি দিন বাড়িতে নিজের বাড়িতে শেখাতেন। তেমনই একদিন উনি গান শেখাতে যাবেন বলে বেরোচ্ছেন, কিন্তু ওনার একটা কাজ পড়ে যায় হঠাৎ করে, তাই একটু দেরি হয়ে যায়। উনি ভাবেন যে দেরি তো আজকে হয়ে গেল, আবার আমি যাবো আজকে, ফোনটা করে বলেন যে বলেই দিই। যখন ফোন করেন ছাত্রীকে, ছাত্রী বলেন, হ্যালো ম্যাম, আপনি এখন পর্যন্ত এলেন না? ম্যাম একটু তাড়াতাড়ি আসুন, আজ কালকে আমাকে স্কুলে যেতে হবে। না, এখন আবার যাবো না বলবো? উনি বলেন যে না, আমি আসছি, দাঁড়া, তুই কিন্তু আজকে বেশিক্ষণ ক্লাস করাবো না, তাতেই চলে আসবো। হ্যাঁ ঠিক আছে ম্যাম, অসুবিধা নেই, আপনি আসুন। তো এবার ম্যাম যথারীতি বেরোন, এবং সেই সময়তে না ওনাদের দুটো রাস্তা ছিল ওই ছাত্রীর বাড়িতে যাওয়ার জন্য। এবার উনি না শর্টকাট রাস্তাটা ধরেন, একটা গলির মধ্যে দিয়ে রাস্তাটা, মানে যেমন খুব সরু একটা গলি, আলো খুবই কম আছে। তো সেরকমই এই গলিটা দিয়ে যাওয়ার সময়তে উনি ফিল করেন যে ওনার চুলটা না কেমন একটা আঁট হয়ে আছে। মাথার চুলটা যেহেতু অনেক লম্বা চুল ওনার, একটা আঁট হয়ে আছে, মানে ঠিক মাথাটা যেন ধরে রেখেছে এরম মতো। তো চুলটা উনি, না আমি চুলটা ছেড়ে দিই, ভালো লাগছে না, চুলটা আঁট হয়ে ভালো লাগছে না, চুলটা উনি ছেড়ে দেন, চুলটা খুলে দেন। এবার ওরকম করে যাচ্ছেন উনি, যেতে যেতে দেখেন একটা বাড়ির নিচে একজন বয়স্ক ভদ্র মহিলা বসে বসে বাসন মাজছেন। ওকে, কিন্তু সামনে কোনো জল পড়ছে না, কিন্তু কোনো জলের কোনো স্রোত বা কিছু নেই, উনি বসে বসে বাসন মেজে যাচ্ছেন। আর যখন উনি তাকান ওনার দিকে, আর ওই মহিলাটি মানে বুড়ি মানুষটি ওনার দিকে তাকান, মানে দুজন দুজনের দিকে চোখ পড়ে, ওই মহিলাটির দুটো চোখ যেন দাউ দাউ করে জ্বলছে, যেন দুটো আগুনের গোলা। উনি দেখে নিয়ে চোখটার সঙ্গে ঘুরিয়ে নেন, কী বাবা, কী দেখে ভুল ভুল দেখছি নাকি, দরকার নেই বাবা, আমারটা দেখি, আমি যাই বাবা, আমি কাজ করতে চাই, এরকম ভেবে উনি এগোতে থাকেন। আসলে শরীরটা ভারী হয়ে ওঠে ওনার, না শরীরটা আমার সত্যিই খারাপ করছে রে, না বাবা তাড়াতাড়ি ক্লাসটা করিয়ে বাড়ি ফিরে যাই। উনি এসে নিয়ে বেল বাজান ছাত্রীর বাড়িতে, মানে ছাত্রী দরজাটা খুলে দেয়। যখন দরজাটা খোলে, ছাত্রীটা ওনাকে দেখে নিয়ে দুপাশ সরে যায় পেছন দিকে। ম্যাম বলে, কী রে, কী হয়েছে? না কিছু না ম্যাম, আসুন। উনি ভেতরে যান, গিয়ে নিয়ে গান শেখানো হয়, খুব অল্প সময় ক্লাস করিয়ে উনি আবার বেরিয়ে যান। বেরিয়ে নিয়ে আবার ওই পথে যান, তখনও ওই বয়স্ক মহিলাটা বাসন মেজে যাচ্ছেন, এবং উনি কিন্তু কন্টিনিউসলি বাসন মেজেই যাচ্ছেন তখন ধরে, মানে রীতিমতো প্রায় 45 মিনিটস টু 1 আওয়ার হয়ে গেছে, ঠিক আছে, তখনও কিন্তু উনি বাসন মেজে যাচ্ছেন। আবার উনি চোখে দিয়ে চোখ পড়ে, কিন্তু এবার মহিলাটা তাকান না, উনি এগিয়ে যাচ্ছেন। চুলটা কিন্তু তখনও ওনার বাঁধা নেই, চুলটা তখনও কিন্তু খোলাই আছে ওনার, এবং উনি না ফিল করেন ওই গাটা ভারী ভারীটা আস্তে আস্তে বাড়ছে, ওই ভাবটা আস্তে আস্তে খুব বাড়ছে, মানে মাথাটাও ঠিকঠাক লাগছে না। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে যাওয়া উচিত আমার। উনি বাড়িতে ফেরেন, বেল বাজান, ওনার হাজব্যান্ড দরজাটা খোলেন, ওনার হাজব্যান্ডও ঠিক তাই দেখে নিয়ে দুপাশ সরে যান। বলে, কী হয়েছে? উনি বলেন, কী হয়েছে? কিছু না, আসো। ভেতরে আসার পরে এবার বলে রাখি ওনার সম্বন্ধে, ওনার হাজব্যান্ড আর ওনার ছেলে, ওনাদের পরিবারের 3জন মতো সদস্য, ওরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছেন, ঠিক আছে। তো এবার যথারীতি উনি বলেন যে, শোনো না, একটু চা করে দেবে, মাথাটা আমার ভালো লাগছে না, একটু ভার ভার লাগছে গাটা, চা করে দেবে? ওনার হাজব্যান্ড বলেন যে, এত রাত্রি ভেবে চা খাবে তুমি আবার, চলো না ডিনারই করিনি একসঙ্গে।
না একটু চা খাই না আমি একটু। আর ওনার ঘরে একটা জানলা ছিল, মানে ঘরের ধারে একটা জানলা ছিল, ওই জানলাটার সামনে না একটুখানি বসানোর জায়গা ছিল। ওই জায়গাটা বসতে খুব ভালোবাসতেন আর কি, পছন্দ করতেন। ওই জায়গাটা উনি গিয়ে বসলেন, বলে একটু চা দিও আমাকে। চা যখন খাবেই তাহলে তাহলে তিনজনের জন্য বানাচ্ছি, তোমার একার জন্য বানাচ্ছি না। আর চা খাওয়ার পরে একটু বাদে ভাত খেয়ে নেবো। হ্যাঁ আমারও কালকে অফিস যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে তুমি চা তো ওকে দাও একটু আমাকে। জানলার ওখানে বসে আছেন, এবার ওই চাটা দেওয়া হয়েছে। উনি মাথাটা ঠিক এমন করে এলিয়ে আছেন যেন মানে বাইরের সুন্দর হাওয়াটা যাতে ওনার মাথায় এসে লাগে, গায়ে এসে লাগে, এরকম মতো। জানলাটা ঠিকই সামনে, মানে জানলাটা এতটাই জানলা যে কেউ হাত ফাত গলাতে পারবে জানলাটা দিয়ে। মানে জানলার যে লোহার যে গ্রিলটা আছে ওটা খুবই মানে হাত ফাত গলানো যাবে এমন আর কি। চাটা নেওয়ার পরে উনি চাটা খাচ্ছেন এবং হঠাৎ করে অনুকরণ মাথা ধরে কেউ টানলো, মাথাটা ধরে কেউ টানলো জানলার বাইরে দিয়ে। উনি রীতিমতো চমকে উঠলেন, কী হলো, কী হয়েছে, মাথাটা এমন লাগছে কেন, ওখানে মনের ভুল। আবার উনি চা খাওয়া শুরু করেন। কিছুক্ষণের মধ্যে আবার এরকম মতো, মানে যেন কেউ হ্যাঁচকে ধরে টানছে। মানে কী রে মাথা ধরে কেমন টানছে নাকি কেউ মাথা ধরে। ওনার হাজবেন্ড বলেন, তুমি জানলার ধারে বসে কী করছো, আসো নিচে নেমে আসো এখানে, সবাই মিলে একসঙ্গে চা খাচ্ছি, আসো এদিকে। না আমি এখানেই বসে থাকবো। এইবার একটা বিষয় বলে রাখি, এখানে ওনাদের বাড়িতে না গোপাল আছেন একজন, খুবই জাগ্রত গোপাল, মানে গোপাল জাগ্রত মানে গোল ভগবান তুল্য নয়, ওখানে ওনার ছেলের সমান। উনি গোপালকে তিন বেলা আহার সেবা দেন। এবং একটা সময় ছিল, নেহা আমায় বলেছিল, ওরা সবাই মিলে গান শিখতে বসে আছে, তখন ওনাদের সিঁড়িতে ছমছম করে একটা আওয়াজ হচ্ছে। ঠিক আছে, সিঁড়ি দিয়ে যেন কেউ নেমে আসছে এরকম মতো, আবার উঠে যাচ্ছে। উনি বলেন যে দেখেছো আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। নেহার একটা বন্ধু বলে ওঠে যে কি বলছেন ম্যাডাম, কে দুষ্টুমি করবে আবার এখানে, ভাই তো এখন নাই, ভাই তো কোচিনে গেছে। বলছে আরে বাবা, উপরে গপু আছে না, গপু, ওর তো খাবার সময় হয়ে গেছে, খেতে দিইনি ওকে, তাই দুষ্টুমি করছে। আবার কিছুক্ষণ বাদে আবার ওরকম মতো ঝুমঝুম করে আওয়াজ হচ্ছে, দাঁড়াতো, অনেকক্ষণ দেখতে পাচ্ছি। শোন গপু, তোকে আমি 1 থেকে 5 মিনিট পরে গিয়ে খেতে দেবো, কিন্তু এখন যদি তুই এরকম করে দুষ্টুমি করিস তাহলে কিন্তু খাবার দাবার কিছু দেবো না তোকে আমি। তুই চুপচাপ যা, ওপরে গিয়ে বস, আমি যাচ্ছি, 5 মিনিটে গিয়ে তোকে খাবার দিচ্ছে। যথারীতি এইটা বলার পরে কিন্তু ওই আওয়াজটা আর হয় না, কোনো ঘুমুরের আওয়াজ কিছু হয় না। তো ঘরের গোপালটা এতটাই জাগ্রত ওদের। এবার উনি বলেন, না আমি এখান থেকে সরবো না, আমি এখানেই বসে থাকবো, যা করার আমার গপু করবে। আমার গপু থাকাকালীন যদি এরকম কিছু জিনিস আমার সঙ্গে ঘটতে থাকে সেটা আমার গপু দেখে নেবে, আমি সরবো না এখান থেকে। উনি ওখানে বসে থাকেন, জোরে যদি গোপালের নাম নিতে থাকেন, দেখ গপু দেখ, তোর মায়ের সঙ্গে কী হচ্ছে দেখ, তুই কি তাও চুপচাপ বসে থাকবে ওপরে, কিছু করবি না। যথারীতি এরকম বলার পরেও মাথা কিন্তু ওরা টানতে থাকে, মাথা যেন কি হেঁচে দিয়ে টানছে পেছন দিক দিয়ে। এবং আস্তে আস্তে ওর নাক দিয়ে রক্তও দেখা যায়। ওনার হাজব্যান্ড বলেন যে তুমি কি নিচে নেমে আসবে, হ্যাঁ কি না। উনি হাত ধরে টেনে নামানোর চেষ্টা করেন, কিন্তু ম্যামটা তাও হাত ছেড়ে নেন, আমি এখানেই বসে থাকবো, এটা আমার জেদ, আমি এখানেই থাকবো, দেখা যাক কে কী করতে পারে। কন্টিনিউয়াসলি এরকম মতো হতেই থাকছে। এবার উনি বলেন যে আরে তুমি নিচে নেমে আসো না, কেন বারবার এরকম করে বেড়াচ্ছ, একই খোলা চুলে রাস্তা দিয়ে এসছো। আমি কি করবো না করবো সেটা আলাদা বিষয়, কিন্তু এখন এটা আমার সঙ্গে ঘটছে কেন। আর গপু বসে বসে মজা দেখছে, ওর মায়ের সঙ্গে এরকম মতো হচ্ছে। গপু তুই কি কিছু করবি, দেখ গপু, আমার কিন্তু ভালো লাগছে না, আমার শরীরটা কিন্তু খারাপ। এরকম বলতে বলতে উনি গোপালের নাম উচ্চারণ স্টার্ট করেন, অচ্যুতম কেশবম রাম নারায়ণম কৃষ্ণ দামোদরম বাসুদেবম হরিম। এরকম করে গানটা গাইতে থাকেন উনি কন্টিনিউয়াসলি, রীতিমতো চিৎকার করতে করতে গান গাইতে থাকেন। এবং ওই গানটা আস্তে 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 থেমে যায়, উনি রিল্যাক্স ফিল করেন এবং ওনার নাক দিয়ে রক্ত বওয়াটাও বন্ধ হয়ে যায়। এই ঘটনাটা এরকম মতো ঘটেছিল ওনার সাথে সেদিনকে। তারপরের দিনকে উনি গিয়ে জায়গাটা ঝাড়িয়ে আসেন। অ্যাকচুয়ালি ওনার গায়ে হাওয়া লেগে গেছিলো, এটা ওই মন্দিরের ঠাকুরমশাই বলেন। তো এই ছিল যে ঘটনাটা আমার প্রিয় এর জন্যই, এখানে গোপালের যে উল্লেখটা আছে, অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ আমার খুবই প্রিয় একজন পার্সন, তার জন্যই এই ঘটনাটা আমার খুবই কাছের আর কি।
তো এই ছিল যে ঘটনা, দয়া করে জানাবেন কেমন হয়েছে। আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। দয়া করে পাশে থাকবেন এবং শুনতে থাকবেন অশরীরী প্রতি শনিবার ঠিক রাত 10টায়। আজকের মতো এখানেই ইতি টানছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। নমস্কার।